আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, যত ক্ষমতাধরই হোক, দুর্নীতি করে কেউ পার পাবে না। দুদক কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময়ে তিনি আরও বলেন, কমিশনের উপর কারও কোনো চাপ নেই, দুর্নীতিবাজদের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হবে। আতিকা রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। শেখ হাসিনা ও শেখ রেহানা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ৫ সদস্যের টিম গঠন করেছিল দুদক। তারই ধারাবাহিকতায় শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলারের পাচারের অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান জানান, অনুসন্ধান দল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলের ৩০০ মিলিয়ন ডলারের দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে। সব প্রক্রিয়া মেনেই তদন্ত চলবে। রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন তাদের ধরা হয় না, এই মন্তব্যটা আদৌ অসমীচীন কোনো মন্তব্য নয়। বাংলাদেশ ওভার দ্য ইয়ার্স এটাই দেখে এসেছে। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেনি যে একই সঙ্গে প্রধানমন্ত্রী এবং বাইতুল মোকাররমের ইমাম পালিয়ে যাবেন। সাবেক প্রধানমন্ত্রীর ৩০০ মিলিয়ন ডলার পাচার নিয়ে অনুসন্ধান সম্পর্কে, এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে, অনেক ঘটনাই সত্য। আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরো তথ্য উপাত্ত আসলে পরে আমরা সামনে সরাসরি কথা বলবো। দুদকের শস্যের মধ্যে যাতে ভূত না থাকে সেটাও খতিয়ে দেখা হবে। সরিষার ভেতরে যদি ভূত থাকে, তো সেই ভূতকে তাড়াবে, সেই ওঝা কোথায়? আমি একদম নিশ্চিন্ত বলতে পারি, সেই বড় ওঝা হচ্ছে সাংবাদিকরা। আমাদের দেখিয়ে দেন, আমরা নিজেরা তো দেখছি, আমরা দেখি ওঝার কাজ করতে পারি কিনা। কমিশনাররা বললেন, দুদকের নিজস্ব প্রসিকিউশন টিম গঠনের প্রক্রিয়া চলছে। নির্ভুল তদন্ত ও মামলা করাই কমিশনের মূল লক্ষ্য। এই দুর্নীতি যাতে সংশ্লিষ্ট যে কেউই হোক, সে দুর্নীতি টানলে সেও আসবে। কারণ আমাদের ভয়ভীতি শুধু মহান সৃষ্টিকর্তা প্রভু ভগবান বা গডকে নিয়ে। পৃথিবীর কোন মানুষের দাসত্ব এই কমিশন করবে ইনশাআল্লাহ। নির্মোহভাবে, নির্ভুলভাবে অনুসন্ধান এবং তদন্ত করব, সেইটার জন্য আমরা বদ্ধপরিকর। আলোচনা শেষে নিজের সম্পদ বিবরণী গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরেন দুদক চেয়ারম্যান। এই প্রথম কোনো দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব প্রকাশ করলেন। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রোববার চিফ প্রসিকিউটর বলেন, ইন্টারপোলে রেড নোটিশ জারির মাধ্যমে হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনতে চায় সরকার। এ বিষয়ে তথ্য দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ১০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে ১২ নভেম্বর ট্রাইব্যুনালের প্রসিকিউশন সংস্থা থেকে এ তথ্য জানানো হয়। অপরাধে বিভিন্নভাবে তার বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলাগুলো চলমান থাকে। আমাদের কাছে যে সমস্ত প্রাপ্ত অভিযোগ আছে তার ভিত্তিতে রেড অ্যালার্টের ব্যাপারে আমাদের দিক থেকে ফর্ম ফিল আপ করে আমরা পাঠিয়েছি, কিন্তু ইন্টারপোল এটা অ্যাক্টিভ করেছে কিনা সেইটা তথ্য আমার কাছে নাই। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ পুলিশের আইজিপি অফিস এটা বলতে পারে। প্রতিবেশী দেশে বসে ষড়যন্ত্র করে দেশকে বিপদে ফেলার চেষ্টা করছে শেখ হাসিনা, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পঞ্চগড়ের বোদায় বিএনপির সমাবেশ থেকে অন্যায়ভাবে বাংলাদেশের উপর কেউ যেন হস্তক্ষেপ করতে না পারে সে ব্যাপারে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। পঞ্চগড় প্রতিনিধি হারুন রশিদের তথ্য ছবিতে জাহিদ রহমানের রিপোর্ট। অর্ধযুগ পর পঞ্চগড়ে বিএনপির সমাবেশে যোগ দিতে বোদা উপজেলার সাকুয়া স্কুল ও কলেজ মাঠে জড়ো হন নেতাকর্মীরা। সাম্য, সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে এই জনসভায় যোগ দেন বিএনপি মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারা। ভারত এবং ভারতের রাজনীতিবিদদের বলবো, 15 বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রামে দলীয় নেতাকর্মীদের আত্মত্যাগের কথা তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, সংস্কার চায় বলেই বিএনপি সবার আগে 31 দফা ঘোষণা করেছে। পালিয়ে গিয়ে হাসিনা ওইখান থেকে সে ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে, একটা মিথ্যা প্রচারণা চালার চেষ্টা করতেছে, আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করতেছে। সেই জন্য
আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। লুটপাটকারীরা কখনোই জনগণের বন্ধু হতে পারে না। বিএনপি মহাসচিব বলেন, দেশকে কেউ যেন বিভক্ত করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। আবার আমরা বাংলাদেশকে সমস্ত বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলি, একটা শান্তির দেশ, একটা প্রেমের দেশ, একটা উন্নয়নের দেশ হিসেবে গড়ে তুলি, এবং আমাদের মাথায় যেন কেউ কাঁঠাল ভাঙতে না পারে তার জন্য আমরা সদা সতর্ক থাকি। সুযোগ কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে সব পেশাজীবীর প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমরা একটা সুযোগ পেয়েছি, এই সুযোগটাকে আমরা কাজে লাগাই। জাহিদ রহমান, RTV। ভাতা বাড়ানোর দাবিতে 5 ঘন্টা শাহবাগ মোড় অবরোধের পর কর্তৃপক্ষের আশ্বাসে রাস্তা ছেড়েছে আন্দোলনরত ট্রেনি চিকিৎসকরা। বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে আবারও আন্দোলনে নামার ঘোষণা তাদের। এদিকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ 3 দফা দাবিতে কাকরাইল মোড় প্রায় 1 ঘন্টা অবরোধ করে রাখে ইনকিলাব মঞ্চ। আর স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বনানীতে সড়ক অবরোধ করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দীপ্ত চন্দ্রপালের রিপোর্টে দেখুন প্রতিবেদন। মাসিক ভাতা 25,000 থেকে বাড়িয়ে করতে হবে 50,000, এমন দাবিতে প্রথমে বঙ্গবন্ধু মেডিকেলের ভেতর অবস্থান নিল দুপুর 1টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে দেশের সব বেসরকারি মেডিকেল থেকে পাশ করা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। প্রায় 5 ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে তারা। বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারির আশ্বাসে বিকেলে রাস্তা ছেড়ে দিল কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এর আগে নাগরিক কমিটির মুখপাত্র সার্জিস আলম শাহবাগে হাজির হয়ে চিকিৎসকদের দাবিকে যৌক্তিক বলে উল্লেখ করেন। আমরা শুধু আমাদের জায়গা থেকে একটি কথাই বলতে চাই, আর কোনো ডেটের খেলা চলবে না। সর্বশেষ সময় আগামী বৃহস্পতিবার বিকাল 5টা, এরপরে হয় বিজয় মিছিলে দেখা হবে না রাজপথে দেখা হবে। যখন আমাদের দেয়াল ফিরে থেকে গিয়েছে তখন আমরা আজকে রাজপথে আসতে বাধ্য হয়েছি, এবং আপনাদের সকলের কল্যাণে এবং সকলের অবদানে আমরা একটা কমিটমেন্ট নিয়ে বাসায় ফিরছি। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ গুপ্ত হত্যা থেকে দেশপ্রেমিক ছাত্র জনতাকে বাঁচানো সহ 3 দফা দাবিতে কাকরাইলে যান চলাচল বন্ধ করে দিয়ে আন্দোলন করে ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন। 1 সপ্তাহের মধ্যে দাবিগুলোর দৃশ্যমান উন্নতি না হলে সচিবালয় ঘেরাও করারও ঘোষণা দেন তারা। আমি আমার পক্ষ থেকে যেটা রিকোয়েস্ট করব, মানুষের যাতে দুর্ভোগ না হয় সেজন্য আপনারা চেষ্টা করছি, ইভেন পুলিশ ভাইদেরও কষ্ট করতে হচ্ছে না, আমরা নিজেরাই ট্রাফিক কন্ট্রোল করছি, কিন্তু আপনারা আমাদের দিকে তাকান। এই দাবিগুলো হওয়ার কথা ছিল প্রশাসনের ভাইদের, কেন এখন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হবে না? কেন আমাদের ভাইদেরকে তারা গুপ্ত হত্যা করবে? এদিকে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে দুপুরে বনানীর রাস্তা অবরোধ করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এমন অবরোধে তীব্র ভোগান্তিতে পড়ে যাত্রীরা। আলোচনাকে গুরুত্ব না দিয়ে সব বিষয় নিয়ে রাজপথে যারা নেমে আসছেন তাদের বিষয়ে কঠোর হওয়ার দাবি ভুক্তভোগী সাধারণ মানুষের। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। 2 মাসে মিয়ানমার থেকে আরও 60,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, নীতিগতভাবে অনুপ্রবেশের বিপক্ষে থাকলেও পরিস্থিতি বিবেচনায় তাদের জায়গা দিতে হয়েছে। সীমান্তের দুর্নীতির কারণেও অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাইল্যান্ড সফর পরবর্তী ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন শাকিলা করিম। আর কোনো নতুন রোহিঙ্গাকে বাংলাদেশে ঢোকার সুযোগ দেয়া হবে না। সরকারের এমন অবস্থানের পরও গত 2 মাসে মিয়ানমার থেকে 60,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে। নীতিগতভাবে অবস্থান ছিল যে আমরা কাউকে আর ঢুকতে দেব না। ঢুকতে দিয়েছি ফর্মালি যে দিয়েছি তাও না, তারা বিভিন্ন পথে ঢুকে গেছেন। এবং আরেকটি কথা আমাদেরকে মনে রাখতে হবে যে প্রচুর দুর্নীতি আছে বর্ডারে, এটা সত্যি কথা, এটা অস্বীকার করার কোনো অর্থ নেই। ব্যাংককে বাংলাদেশ, মিয়ানমার সহ 5 প্রতিবেশী দেশের মন্ত্রী পর্যায়ের সভায় এ নিয়ে উদ্বেগ জানান পররাষ্ট্র উপদেষ্টা। ইতিমধ্যেই কিন্তু একেবারে অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু নৌকাতে করে কিছু কিছু রোহিঙ্গা। কাজে এই সমস্যা শুধু বাংলাদেশের এখন পর্যন্ত ছিল, কিন্তু আর থাকবে না সেরকম। তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে শান্তি আসবে না। এই ইস্যুতে মিয়ানমারের সীমান্তবর্তী সব রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে আশঙ্কাটা আমি সেখানে ব্যক্ত করে এসেছি সেটা হলো যে আজকে থেকে 5 বছর পরের কথা যদি চিন্তা করা হয়, তখন দেখা যাবে কি 20 বা তার আশেপাশে বয়সের একটা বিরাট সংখ্যক তরুণ আছে এবং যাদের সামনে কোনো আশা নাই। কাজে তারা তখন ডেসপারেট হবে এবং সেটা কারোর জন্যই ভালো হবে না।
এর আগে রাজধানীর BIISS অডিটোরিয়ামে বঙ্গোপসাগরের সাথে পুনঃসংযোগ স্থাপন, অভিন্ন স্বার্থর খোঁজ শীর্ষক সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বঙ্গোপসাগরীয় দেশগুলোর সাথে পারিপার্শ্বিক ভূ-রাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে। শাকিলা করিম, RTV, ঢাকা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গণমাধ্যমকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সরকারের বিপক্ষে গেলেও এখন পর্যন্ত কোনো গণমাধ্যমের উপর চাপ প্রয়োগ করা হয়নি। দুপুরে সিডাপ মিলনায়তনে CGS কর্তৃক আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, সাংবাদিকদের সুরক্ষায় কাজ শুরু করেছে কমিশন। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। গণমাধ্যম সংস্কার বিষয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এই আলোচনা সভা নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় এতে যোগ দেন রাজনীতিবিদ, সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা। এ সময় আলোচকরা তুলে ধরেন দেশের গণমাধ্যমের সংকটগুলো। তাদের কণ্ঠে উঠে আসে সাংবাদিকদের প্রতি গ্রুপ অফ কোম্পানিগুলোর অবিচারের কথা। মালিকের ক্ষমতা, মালিকের ব্যবসায়িক স্বার্থ, সেই অনুযায়ী রিপোর্ট, সেই অনুযায়ী একটা পক্ষকে আক্রমণ করা, নিজের সব দোষ ঢেকে ফেলা, এই সমস্ত কিছু এটাই বাংলাদেশে গত 15 বছরে আগেও ছিল, বাট নতুন করে দেখা গেছে দু একটা গ্রুপের নামও করা যেতে পারে। একটা জেলা পর্যায়ে কাজ করে, শুধু বেতন পাই না, যে তাকে নিয়োগ দেয়, কার্ড দেয়, সে তাকে বলে তুমি কত আমাকে দিবা প্রতি মাসে। এ সময় পেশাগত দুঃসহ অভিজ্ঞতার কথা তুলে ধরার পাশাপাশি তারা পরামর্শ দেন সংকট থেকে উত্তরণের। প্রফেসর ইউনূস অন্তত জাতির সামনে বলেছেন যে আপনারা লিখুন, কিন্তু আমরা কি লিখতে পারছি? উনি কি ওনার প্রশাসনকে বলছে এসে আপনি লিখেন না? সেলফ সেন্সরশিপে আমরা একদম কাবু হয়ে পড়েছি, এখান থেকে আমরা বের হতে পারছি না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সাংবাদিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করতে চায় সরকার। এছাড়া গণমাধ্যমের উপর সরকারের পক্ষ থেকে কোনো ধরনের চাপ নেই বলেও জানান তিনি। গত 15 বছর মিডিয়া ইন্ডাস্ট্রি বা বাংলাদেশের মিডিয়া আমাদের জনগণকে ফেল করেছে। গভর্নমেন্টের এক্সট্রা জুডিশিয়াল কিলিংকে তারা লেজিটিমাইজ করেছেন, ডিসঅ্যাপিয়ারেন্সকে লেজিটিমাইজ করেছেন। তাদের কেন বিচারটা হবে না? বাংলাদেশে কোনো সংবাদপত্র, কোনো নিউজ ওয়েবসাইট, কোনো তাকে আমার নিশ্চিত করতে হবে যে সে যাকে এমপ্লয় করে তাকে এই বেসিক মিনিমাম পে জন্য তার 35,000 থাকে বা 40 থাকে। সাংবাদিকদের যদি আর্থিক নিরাপত্তা না থাকে তাহলে তার সামাজিক নিরাপত্তাও থাকবে না, সামাজিক মর্যাদাও থাকবে না, এবং সেই কারণে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করার একটা সুপারিশ অবশ্যই থাকতে হবে। সংস্কার প্রস্তাবনার মাধ্যমে নতুন যুগে ফিরবে গণমাধ্যম, এমন প্রত্যাশা ব্যক্ত করেন আলোচকরা। স্পোর্টের কথা আমরা খুব কমই আলোচনা করতে চাই। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। বেঞ্চ না পাওয়া 12 বিচারপতির মধ্যে কয়েকজন বিচারকের আচরণের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি। বঙ্গভবন থেকে সংক্রান্ত চিঠি সুপ্রিম কোর্টে পৌঁছেছে। ওই চিঠির পরিপ্রেক্ষিতে এখন কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। সুপ্রিম কোর্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। গত 15 ডিসেম্বর বেঞ্চ না পাওয়া 12 বিচারপতিদের বেশ কয়েকজন বিচারকের বিষয়ে তথ্য রাষ্ট্রপতির নিকট পাঠানো হয়। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এসব বিচারকের আচরণের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান করে সে সংক্রান্ত প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পাঠান। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে প্রাইভেট কার চাপায় বুয়েট শিক্ষার্থী মুস্তাসিম মাসুদের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার 3 জনকে 2 দিনের রিমান্ড দিয়েছে নারায়ণগঞ্জ আদালত। শুনানি শেষে আদেশ দেন নারায়ণগঞ্জ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী নূর মোহসেন। বৃহস্পতিবার গভীর রাতে পূর্বাচল উপশহরের 300 ফুট সড়কে প্রাইভেট কার চাপায় রূপগঞ্জ পুলিশের চেকপোস্টে দাঁড়িয়ে থাকা বুয়েট শিক্ষার্থী মুস্তাসিম মাসুদ মারা যান ও গুরুতর আহত হন সহপাঠী মেহেদি হাসান খান ও অমিত সাহা। ঘটনার সময় প্রাইভেট কারটি চালাচ্ছিলেন সাবেক এক সেনা কর্মকর্তার ছেলে মুবিন আল মামুন। ঘটনাস্থল থেকে মামুনের পাশাপাশি তার বন্ধু মিরাজুল ও আসিফকে গ্রেপ্তার করা হয়। জুলাই বিপ্লবের প্রতিটি শহীদই সমান গুরুত্বপূর্ণ। সংখ্যাধিক্যের কারণে শহীদ ওয়াসিমের ছবি প্রথম সংস্করণে বাদ পড়লেও নগর সংস্করণে তা সংশোধন করা হয়েছে। এটা জানালেন দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ। আমার দেশের পুনঃপ্রকাশ উপলক্ষে RTVর পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে গেলে এসব বলেন তিনি। সম্পাদক মাহমুদুর রহমানের হাতে শুভেচ্ছার স্মারক তুলে দেন RTVর বার্তা সম্পাদক তাবিবুর রহমান তালুকদার, নির্বাহী প্রযোজক বেলায়েত হোসেন, অ্যাসাইনমেন্ট এডিটর মাইদুর রহমান রুবেল সহ রিপোর্টাররা। এ সময় পাঠকদের দারুণ সব খবর ও ফিচার উপহার দেবার আশ্বাস দেন নির্বাহী সম্পাদক।
প্রচেষ্টা ছিল যে আমরা এমন একটা রিপোর্ট প্ল্যান করব যে রিপোর্টের মাধ্যমে এই গণ অভ্যুত্থানের বিষয়টি চলে আসবে এবং এই গণ অভ্যুত্থানের যে মুখ্য বিষয়টি ছিল হাসিনার পলায়ন, সেই হাসিনার পলায়নটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়েছি এবং এই সাবজেক্টটা আমরা তুলে এনেছি এবং একটা অনুসন্ধানের মাধ্যমে। তো বাকি আগামী দিনগুলোতেও আমরা একই ধরনের নানান রিপোর্ট আমাদের প্ল্যানে আছে। গেল 16 ডিসেম্বর রাজধানীর উত্তর বাড্ডা থেকে সাবিনা ইয়াসমিন নামে একজন মহিলা নিখোঁজ হয়েছে। নিখোঁজের সময় তার সাথে 2 বছরের একটি বাচ্চা ছেলে ছিল। পরিবার জানান, লালমনিরহাট থেকে উত্তর বাড্ডা ভগ্নিপতির বাসায় বেড়াতে এসেছিলেন সাবিনা ইয়াসমিন। এ বিষয়ে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। কোনো হৃদয়বান ব্যক্তি যদি তাদের সন্ধান পেয়ে থাকেন 01728911242 নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে। রাতের সংবাদ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। আপনার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।